Good morning, sir. Good morning. Good morning to all. আমরা ছুটি গ্যাসের কিভাবে প্রসারণ হয় সেটা আমরা দেখব। তো ফার্স্ট যেটা আসবে আমাদের কাছে সেটা হচ্ছে যে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কি। তো আমরা কঠিনের ক্ষেত্রে কি দেখেছিলাম, না কঠিনের ক্ষেত্রে তিন ধরনের ছিল, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন। ঠিক আছে। তরলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তরলের ক্ষেত্রে কি ছিল, তরলের ক্ষেত্রে দুটি ছিল, একটা হচ্ছে প্রসারণ, আপাত প্রসারণ আর ডিসকাস করেছিলাম কেন কনসিডার করতে হবে, সেটা হচ্ছে চাপ। কেন না, ধরো একটা বেলুন যখন আমরা নিচ্ছি তার মধ্যে কি আছে, বায়ু আছে, এয়ার আছে, এক ধরনের গ্যাস, মিক্সিং অফ আদার কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, অল দিস থিংস। সো এবার ধরো বেলুনটা যেটা আছে, বেলুনের ধরো ওপরের যে রাবারটা একটা চাপ তৈরি হয়, তো যখন আমরা বেলুনটা ফোলাচ্ছি, এবার ধরো যখন যদি বড় বেলুন হয় সেখানে কি হবে, সেখানে বেশি বাতাস থাকতে পারে, এবং যদি বেলুনের যে বাইরের যে ম্যাটেরিয়ালটা সেটা ধরো রাবারের না হয়ে যদি অন্য কোনো হার্ড ম্যাটেরিয়ালের হয়, তাহলে কি হবে, না বাইরের থেকে যত আমরা বেলুন ফোলানোর চেষ্টা করব, বাইরের প্রেসারটা বেশি হবে, তখন কি চাপের বেশির জন্য আয়তনটা আমরা বাড়াতে পারবো না। যে বেলুনটা একটা লেভেল পর্যন্ত ফুলে যাওয়ার পরে তারপরে আমরা আর ফুলাতে পারি না, কেন না সেটা ফুলাতে ফার্দার যদি ফুলাতে চাই তখন কি না চাপটা বেড়ে যায়, সেই জন্য আর আয়তনের প্রসারণ হয় না। ঠিক আছে। তার মানে গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পাবে সেটা চাপের ওপরেও ডিপেন্ড করে। এবার সেই ফ্যাক্টরটা যদি এলিমিনেট করে দিই, যদি বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে, না চাপটাকে আমার স্থির রাখতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আলাদা আলাদা ধরনের যদি আমি গ্যাস নিই সেটা কিভাবে তার প্রসারণটা হবে। ঠিক আছে। যে সবার ক্ষেত্রে আমরা একই রকম চাপ রাখবো, সেই জন্য আমরা যখন গ্যাসের আয়তন গুণাঙ্ক যখন আমরা লিখবো, তখন ফার্স্ট যেটা আমাদেরকে কনসিডার করতে হবে যে চাপটা কি হবে, না চাপ স্থির থাকবে। তাহলে আমরা শুরু করব এইভাবে যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস
বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা দেখবো যে এটা কি বলতে চাইছে। তাহলে কি ফার্স্ট, যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা। চাপ স্থির রাখতে হবে কেন সেটা আমি বললাম। এবার নির্দিষ্ট ভরের কেন গ্যাস বলেছি, না আমরা ফিক্সড করতে চাইছি। ধরো একটা গ্যাসকে আমরা পরপর পরপর বাড়াবো, কোন একটা গ্যাস ধরো অক্সিজেন নিলাম, অক্সিজেনে প্রথমে আমি দেখছি 0 ডিগ্রিতে কত আছে। এবার ধরো 1 ডিগ্রি বাড়ানোর সময় আমি গ্যাসের আয়তনটা ভরটা চেঞ্জ করে দিলাম, তখন কি, না তখন আমরা ট্রেস পাবো না যে আগেরটা কতটা বৃদ্ধি হয়েছিল পরে কতটা বৃদ্ধি হলো, তাদের দুজনের মধ্যে যে রিলেশনটা সম্পর্ক সেটা আমরা পাবো না। তাই আমাদেরকে কি করতে হবে, গ্যাসের ভরটাও স্থির রাখতে হবে। তাহলে এই দুটো যখন স্থির আছে, চাপ আর গ্যাসের ভর, মানে আমরা গ্যাসের পরিমাণটা আমরা চেঞ্জ করছি না, এই দুটো আমরা স্থির রাখছি। তারপরে কি দেখছি, এবার ধরো গ্যাসটা 0 ডিগ্রি উষ্ণতাতে ছিল, তার একটা কিছু একটা আয়তন ছিল। ধরো 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল V0। এবার সেখান থেকে কি করলাম আমরা, না 1 ডিগ্রি বৃদ্ধি করলাম। ঠিক আছে, 1 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। সেখান থেকে ধরো হলো কত, ধরো V1। তাহলে বলেছে যে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, একক আয়তনে মানে কি, এইখানে আমি প্রথমে ইনিশিয়ালি কত নিয়েছিলাম, না V0 আয়তন নিয়েছিলাম, সেখান থেকে V1 হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে টোটাল V0 আয়তনের বৃদ্ধিটা হচ্ছে V1 - V0, এটা টোটাল বৃদ্ধি হয়েছে। কিন্তু এখানে কি বলেছে, না প্রতি একক আয়তনের, একক আয়তনের মানে এটা যে V0 ছিল, এটা ধরো V0 যদি লিটার হতো, তাহলে বলতে চাইছে যে 1 লিটারে কতটা বৃদ্ধি হবে। তাহলে সেটা কিভাবে পাবো, না V0-র জন্য কতটা বৃদ্ধি হয়, না V1 - V0। তাহলে একের জন্য কত হবে, না V1 - V0/V0, এইটা আমরা জানি। তাহলে সেটাকেই কি বলছে, না গ্যাসের আয়তন গুণাঙ্ক, এইটা বোঝা গেছে তোমাদের। আর আমি তাহলে আমি ফার্দার পরের ইকুয়েশনটাতে আমরা যাবো, জেনারেল যে ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করেছি, না এখানে দেখলাম যে 0 থেকে 1 ডিগ্রি আমরা জাস্ট 1 মিনিট। তাহলে আমরা জেনারেল যে ইকুয়েশনটা সেটা দেখবো। কারণ কি, না এখানে আমরা ধরো কি করেছি, না 0 থেকে 1 ডিগ্রি, জাস্ট 1 ডিগ্রি বাড়িয়েছি। কিন্তু আমি যদি যে কোনো উষ্ণতায় যদি চাই, যে ধরো 0 ডিগ্রিতে ছিল, তারপর আমি বললাম যে 20 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে কি হবে, তখন আমার গ্যাসের আয়তন গুণাঙ্ক আমরা ফর্মুলা কিভাবে লিখবো, সেই জেনারেল ফর্মুলা 20 ডিগ্রির জায়গায় যদি আমরা T ডিগ্রি করি, টি এর যে কোনো মান হতে পারে 1 2 3 4, তো T ডিগ্রি উষ্ণতাতে কিভাবে আমরা বের করব সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে ধরছে কি, না আমার, আচ্ছা গ্যাসের আয়তন গুণাঙ্ক আমরা কিভাবে লিখি, আমি আগের দিন দেখিয়েছিলাম আমরা, যে আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লিখেছিলাম অ্যালফা, আয়তন প্রসারণ ক্ষেত্রফলের ক্ষেত্রে, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে বিটা, আর আয়তনের ক্ষেত্রে গামা, এইভাবে। এখানে আমরা কি করব, গামা দিয়ে, তাহলে হবে কি, না
গ্যাসের আয়তন গুণাঙ্কটা কি ধরবো আমরা? ধরো গামা। গামা ধরলাম। এবার এবার ধরো আমার কাছে একটা নির্দিষ্ট ভরের গ্যাস আছে, যার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন কত? V0। এবার ধরো আমি উষ্ণতা 0 থেকে বাড়িয়ে কততে এলাম? T ডিগ্রি সেলসিয়াস। তখন আমার আয়তন কত হলো? VT। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে আয়তন কতটা বৃদ্ধি হলো? আয়তন বৃদ্ধি সমান কত? না VT - V0। এইটা আমার আয়তনটা বৃদ্ধি হয়ে 0 থেকে T ডিগ্রি উষ্ণতায় যাওয়ার জন্য। তাহলে এখানে আমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে একক উষ্ণতায় এবং একক আয়তনের জন্য। তাহলে V0 তে জন্য কতটা বৃদ্ধি হয়েছে? না VT - V0। তাহলে একে কত বৃদ্ধি হবে? না VT - V0/V0। এটা কিন্তু এটা এখনো একক উষ্ণতায় হলো না, এটা কি হলো? একক আয়তনে হয়েছে। একক উষ্ণতায় যদি করতে হয় তখন কি হবে? না T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা হয়েছে? না VT - V0/V0। ঠিক আছে। এটা আমার হয়েছে T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনের এতটা করে আয়তন বৃদ্ধি হয়। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করতাম তাহলে কি হতো? তাহলে হতো আমার VT - V0/V0 × T। এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা, যেটা হবে কি? এটা হচ্ছে আমার গামা। বোঝা গেছে তোমাদের যে আমরা কিভাবে ফর্মুলাটা পেলাম? তাহলে আমরা ফাইনাল ফর্মুলাটা যদি লিখি, গামা সমান VT - V0/V0 × T। এর ইউনিট কি হবে? না, উপরেও হচ্ছে আয়তন, নিচে একটা আয়তন আছে, কেটে যাবে। এটা হয়ে যাবে তাহলে কি? না ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অর, আর কি হতে পারে? ফারেনহাইট ইনভার্স অর কেলভিন ইনভার্স। এই তিনটে ইউনিট আমরা লিখতে পারি, কারণ কি না টেম্পারেচারটা নিচে আছে, উপরে গেলে কি হবে? ইনভার্স হবে। ঠিক আছে। তাহলে গ্যামা সমান কি হলো? না VT - V0/V0 × T। এনি কোশ্চেন? ওকে। আচ্ছা, এটা গেল আমাদের নর্মাল। আমরা এখানে যে সংজ্ঞাটা লিখলাম গ্যাসের আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটা পেলাম। আচ্ছা, তোমরা যদি মনে করতে পারো, আমরা চার্লস আর বয়েলের সূত্র, তোমরা চার্লস আর বয়েলের সূত্র পড়েছিলে গ্যাসে, গ্যাসের চ্যাপ্টারে কখনো চার্লসের সূত্র আর বয়েলের সূত্র? কেউ কনফার্ম করতে পারবে যে তোমরা চার্লসের আর বয়েলের সূত্র পড়েছো কিনা? নিমপিট, তোমাদের কাছে মাইক আছে? হ্যাঁ। আচ্ছা, চার্লসের সূত্রটা বলতে পারবে কি ছিল? চার্লসের সূত্রে কি থাকে? চাপ স্থির থাকে না উষ্ণতা? অন্য কোন স্কুল? শিবপুর, চকদীপা, শ্রীরামপুর, বেরগ্রাম, বাঁশবেড়িয়া, নবাবগঞ্জ, চার্লসের আর বয়েলের সূত্রটা কেউ বলতে পারবে? ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চার্লসের সূত্র কি ছিল? চার্লসের সূত্র ছিল একই রকম, যে আমরা যদি স্থির চাপে কোন একটা নির্দিষ্ট ভরের গ্যাসের যদি আমরা 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে, তারপরে যদি আমরা উষ্ণতা যদি 1 ডিগ্রি করে বাড়াতে থাকি, তাহলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 এই হারে বাড়তে থাকে। ঠিক আছে। তো সেই চার্লসের সূত্রে যে ফাইনাল যে ফর্মুলাটা,
তোমরা যদি মনে করতে পারো, সেটা কি ছিল না, কোন একটা উষ্ণতা ভিটি তে আয়তন কত হবে না, V0 ইন্টু 1 + T/273। এইটা ছিল, এটা কি, এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে আমরা পাই। এটা ছিল চার্লসের সূত্র। আচ্ছা, এবার ধরো এই যে ওপরের যে ইকুয়েশনটা আছে, এটাকে ধরো আমি দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর। এবার 1 নম্বরটাকে যদি আমরা ভিটি এর ফর্মে যদি লিখি, দিয়ে যদি আমরা 2 নম্বরের সাথে কম্পেয়ার করি, তাহলে কি পাবো? তাহলে 1 নম্বর থেকে পাই, তাহলে কি হবে না, এটা এখানে মাল্টিপ্লাই হবে, আর এটা উপরে থাকলো। তাহলে VT - V0 সমান V0 গামা টি। তাহলে আবার VT টা এদিকে থাকলো, V0টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে V0 + V0 গামা টি। এটা হলো, তাহলে ভিটি সমান কি হবে, V0 কমন নেব, 1 + গামা টি। এটা কি না, এখান থেকে আমরা 3 নম্বর পেলাম। তাহলে এই 3 আর 2 যদি কম্পেয়ার করি, 2 ও 3 থেকে পাই, কি পেতে পারি? দেখো, V0 V0 মিলে যাচ্ছে, ভিটি ভিটি মিলে যাচ্ছে, 1 1 মিলে যাচ্ছে। তাহলে এই গামা সমান কি হতে পারে? এখানে এই দুটো ইকুয়েশন থেকে দেখে কি মনে হচ্ছে যে 2 আর 3 থেকে যে গামা সমান কত হতে পারে? কেউ বলো, গামা সমান কত হতে পারে এখানে? দুটো ইকুয়েশন থেকে দেখে কি মনে হচ্ছে গামার ভ্যালু কত হতে পারে? ফার্স্ট ইকুয়েশন, যে আমার ভিটি সমান V273, আর একটা হচ্ছে ভিটি সমান V0 1 + গামা টি। এই দুটো ইকুয়েশন থেকে বলো যে গামা সমান কত। অ্যাটলিস্ট এটা তো বলতে পারা উচিত, এটা তো 1 বাই ক্লাস। 273। হ্যাঁ, আর ইউনিট কি হবে? ইউনিট কি হবে? 1/273, ঠিক আছে। ইউনিট কি হবে এটা বলো। ওপরেই তো বললাম এখানে যে গামার ইউনিট কি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, মানে টেম্পারেচার ইনভার্স। তাহলে এটা কি হবে, টেম্পারেচার ইনভার্স। এটাকে বলতে পারি এইভাবে, সেলসিয়াস ইনভার্স, আর যা আর থাকবে যে ইউনিট। ঠিক আছে। তো গামাটা আমরা পেলাম, যেটা কি না, গামা সমান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা হচ্ছে আমার গামার ইউনিট। ঠিক আছে। তো এখানেই হচ্ছে আমাদের কি না, আমাদের আহ কঠিন, তরল এবং গ্যাস, তাদের প্রসারণ গুণাঙ্ক যেগুলো কি কি হয়, সেগুলো আমরা পেলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখা যাক। আচ্ছা, এরপরে কি আছে না, এরপরে যেটা আছে, আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমরা এই চ্যাপ্টারের আরেক কয়েকটা একটু জিনিস বাকি আছে, সেটা আমরা ডিসকাস করব। ওকে। তো এরপরে যেটা আছে, সেটা হচ্ছে যে তাপের পরিবহন।
আচ্ছা, এখানে একটাই দেওয়া আছে তাপের পরিবহন। আরো একটা দুটো প্রসেস আরো রয়েছে, যেমন পরিচলন, তারপরে বিকিরণ, এই ধরনের প্রসেস থাকে তাপের, বাট সেগুলো আলাদা কেসে। এখানে কি, না, তাপের পরিবহন এই জিনিসটি দেওয়া আছে। তাপের পরিবহন কি, ধরো এটা একটা লোহার রড ধরো, এবং এইখানে কি হচ্ছে, এই পাশটাতে, এইখানে ধরো তাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এইখানে ধরো হিট দেওয়া হচ্ছে। তো যদি হিট দেওয়া হয় তাহলে কি হবে, এই পাশটা গরম হবে, আস্তে আস্তে কি হবে, সেই হিটটা ট্রান্সফার হবে কোথা থেকে, না এ থেকে বি এর দিকে। একটা দিক থেকে হিটটা গিয়ে কি হবে, এ থেকে বি এর দিকে যাবে। তার সেই যে হিটটা যে যাচ্ছে, কি প্রসেসে যাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকেই বলে কি, না তাপের পরিবহন। এই প্রসেসটাকেই বলে তাপের পরিবহন, যেভাবে যাচ্ছে সেই প্রসেসটা কি, না, ধরো এই যে লোহার যে দণ্ড, এখানে যখন আমি তাপ দিচ্ছি, এর মধ্যে যে যে ধরো অণুগুলো যেগুলো আছে, তারা কি হয়, না তাপের ফলে কি হয়, ভাইব্রেট করতে শুরু করে। ভাইব্রেশন মানে একবার এইদিকে যাচ্ছে, নিজের যে পজিশন, এটা ধরো মিডিল পজিশন এইখানে ছিল, ও একবার লেফটে যাচ্ছে, একবার রাইটে যাচ্ছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ও কি করে, এইভাবে ভাইব্রেট করতে থাকে। সেই যখন ভাইব্রেট করতে থাকে তখন কি হয়, না অলরেডি ও যখন তাপ পাচ্ছে, তাপ পাওয়ার ফলে কি হচ্ছে, ওর মধ্যে তো একটা এনার্জি তো ইনক্রিজ হচ্ছে, দিয়ে যখন ও ভাইব্রেট করছে, ও তখন কি হচ্ছে, না ভাইব্রেশনের ফলে ওর পাশে এখানে যে পার্টিকেল আর এখানে যে পার্টিকেলটা আছে, এখানে কি হচ্ছে, দুজনের মধ্যে এ যখন এটার সাথে যখন কন্টাক্টে আসছে, তখন এখানে কি, এখানে হিট ট্রান্সফার করছে। তারপরে এ কি করছে, এও আবার ভাইব্রেশন হতে শুরু করছে, ও কি করছে, তার পাশের পার্টিকেলে বা অণুতে সেখানে কি হিট ট্রান্সফার করছে। এই জন্য কি হয় না, লোহার কোনো একটা সাইডে যখন আমরা তাপ দিতে শুরু করি, সেটা আস্তে আস্তে অন্যদিকে যায়। এমন নয় ইলেকট্রিকের মতো যে ঝট করে সাথে সাথে চলে আসছে। কারণ কি, এই প্রসেসটাতে টাইম লাগে। একটা পার্টিকেল গরম হলো, তারপরে সে ভাইব্রেট করতে শুরু করবে বোথ সাইডে, করতে পাশের পার্টিকেলে কি হবে, না হিটটা ট্রান্সফার করলো। আবার যখন আবার অনেকটা হিট পেয়ে গেল, ওই পার্টিকেলটা আবার নিজেও ভাইব্রেট করতে শুরু করবে, দিয়ে পাশের পার্টিকেলে আবার হিট ট্রান্সফার করবে। এইভাবে কি হয়, না হিটটা একদিক থেকে, মানে তাপটা এক সাইড থেকে অন্য একটা দিকে যায়। এটাকে কি বলছি, এই ধরনের প্রসেসটাকে বলি আমরা তাপের পরিবহন। এটা যদি আমরা ভালোভাবে যদি সংজ্ঞা যদি লিখি, তাহলে কি হবে, তাহলে তাপের পরিবহন, এটা আমরা কি সংজ্ঞা লিখবো, তাহলে সংজ্ঞায় কি লিখছি আমরা,
না তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি হয়, তার মধ্যে একটা পদ্ধতি আমাদের এখানে আছে তাপের পরিবহন। তাহলে যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে, উষ্ণতর স্থান মানে যে ধরো এই রডের যখন আমরা একটা পাশে যখন আমরা হিট দিচ্ছি, তখন সেই পাশের যে অণুগুলো আছে স্থান থেকে শীতলতর স্থানে, শীতলতর স্থান মানে কি, না বি সাইডের দিকে যেদিকে এখনো তাপ পৌঁছয়নি, শীতলতর স্থানের দিকে অণুগুলির কম্পনের দ্বারা, কম্পন ওই ভাইব্রেশন, যখন নিজের একটা পজিশন থেকে ধরো এইখানে পার্টিকেলটা ছিল সেখান থেকে কি হয়, দুদিকে এইভাবে ভাইব্রেট করতে থাকে, ঠিক আছে, তাপে ফলে। তো সেই ভাইব্রেশনের সময় কি হয় না তাপ সঞ্চালিত হয়। কিভাবে, না এটা যখন পাশের পার্টিকেলের সাথে যখন কন্টাক্ট হচ্ছে, ভাইব্রেশন করছে, তো তো আগে পরের পার্টিকেল গুলোর সাথে যখন গায়ে যখন লেগে যাচ্ছে তখন এই তাপটা কি হচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো কিন্তু পদার্থের অণুগুলি স্থানচ্যুতি হয় না। তার মানে কি, না যে পার্টিকেলটা 1 নম্বর পজিশনে ছিল, 1 নম্বর পজিশনে থেকেই ও কি করছে, না দুদিকে ভাইব্রেট করছে, কিন্তু কখনোই 1 নম্বর থেকে অন্যদিকে চলে যাচ্ছে না, বা 2 নম্বর পার্টিকেলের জায়গায় গিয়ে চলে যাচ্ছে না, ঠিক আছে, যেখানে ছিল সেখান থেকেই দুদিকে ভাইব্রেট করছে, ঠিক আছে। তাই তাহলে কি লেখা আছে যে কিন্তু পদার্থের অণুগুলি স্থানচ্যুতি হয় না, তাকে কি বলে না তাপে পরিবহন। এইটা এই পর্যন্ত আমরা রাখছি, তাপের পরিবহন। নেক্সট আর একটি দুটি আছে, তাপীয় রোধ, যেমন আমরা এতে রেখেছিলাম ইলেকট্রিসিটির ক্ষেত্রে, সেখানে যেমন থাকে রেজিস্ট্যান্স, তারপর সেখানের পরিবাহিতাঙ্ক, এখানে তাপের ক্ষেত্রেও সেরকম কিছু জিনিস আছে, সেগুলো আমরা নেক্সট দিন দেখবো, দিলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং তার সাথে সাথে যদি তোমরা সাজেস্ট করো নেক্সট কোন চ্যাপ্টার শুরু করলে ভালো হবে, বা তোমাদের কি এক্সাম আছে, তাহলে সেটা আমরা শেষ করার পরে সেটাও আমরা শুরু করতে পারি। তোমাদের কোনো সাজেশন আছে যে নেক্সট কোনো চ্যাপ্টার বা এই চ্যাপ্টারের কোনো রিভিশন যদি তোমাদের দরকার হয় তোমরা বলতে পারো। কোন স্কুল তোমাদের অন্য কোনো চ্যাপ্টার পড়ালে নেক্সট চ্যাপ্টার শুরু করলে তোমাদের ভালো হবে বলো। হ্যালো, তোমাদের নেক্সট কি চ্যাপ্টার শুরু করলে হবে, কারণ এটা তো প্রায় শেষ হয়ে গেছে, নেক্সট তো পরের দিন তো আমি তো র্যান্ডম কিছু শুরু করব না, তোমরা বলো তোমাদের কি চ্যাপ্টার বাকি আছে, আমি তাহলে সেইভাবে শুরু করব। যে কোনো একটা স্কুল বলো, বা তোমাদের কি এক্সামে আছে, নেক্সট এক্সামের জন্য দরকার হতে পারে, আমি সেইভাবে প্রিপেয়ার করব। ওকে ঠিক আছে, তোমরা যখন বলছো না তাহলে আমি আমার মতো করে যেটা মনে হবে আমি প্রিপেয়ার করে আসবো চ্যাপ্টারের জন্য। বাকি স্যাররা যারা আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দেবেন। দুটো স্কুলের পেয়েছি, চেতপুর আর নিমতি, বাকি স্কুলের আমি এখনো কোনো পাইনি অ্যাটেন্ডেন্স। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলুন। স্যার, আমাদের চাপের ঘটনা সময়ের আমরা চাপের ঘটনা সময়ের পরিবহন বাকি আছে, পরিবহন দিতে বাকি আছে। হ্যাঁ পরিবহনটা আজকে আমি এটা পড়ালাম, কি বলে সংজ্ঞাটা পড়ালাম। নেক্সট দিন আমাদের পরিবাহিতা প্লাস তাপীয় রোধ আর তড়িৎ তড়িৎ রোধের যে সাদৃশ্য সেটা আমরা ডিসকাশন করার পরেই এই চ্যাপ্টারটা শেষ হবে। আমি জানতে চাইছিলাম যে এর পরে কোন চ্যাপ্টার তোমাদের হলে ভালো হয়, তাপের ঘটনাসমূহ শেষ হলে এর পরে কোনো চ্যাপ্টার পড়ালে ভালো হবে, সেটা জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, এনিওয়ে আমাদের টাইম হয়ে গেছে, আমাদের ক্লাস এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।